ইসরায়েলকে ইরানের নতুন হুঁশিয়ারি। এদিকে গোপন চিঠি ফাঁস ফেঁসে যাচ্ছে নেতানিয়াহুর স্ত্রী। আরও জানিয়ে দিব, পুতিনের সঙ্গে হাত মিলিয়ে জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প। খুব শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব, গাজা গণহত্যা নিহতের সংখ্যা ৬২,০০০-এ পৌঁছেছে, নিখোঁজদের মৃত ঘোষণা। ইসরায়েলকে ইরানের নতুন হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরায়েল যেন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের বিরুদ্ধে গাজা উপত্যকায় গণহত্যার পুনরাবৃত্তি না করে, যেখানে ইসরায়েল সরকার তাদের অভিযান তীব্রতর করেছে। সোমবার এক বিবৃতিতে সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেছেন, গাজার যুদ্ধবিরতি সত্ত্বেও অপরাধ ও হত্যাকাণ্ড পশ্চিম তীরে অব্যাহত রয়েছে। মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষকরা যেমন সতর্ক করেছেন, মনে হচ্ছে পশ্চিম তীরে গণহত্যার অপরাধের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। তিনি পশ্চিম তীরে গাজা গণহত্যার পুনরাবৃত্তি রোধে গুরুতর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের হত্যাকাণ্ডকে স্বাভাবিক করার অনুমতি দেওয়া উচিত নয়। সম্প্রতি নেদারল্যান্ডসে গঠিত ইসরায়েল বিরোধী জোটের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বাঘাই ইসরায়েল অপরাধ বন্ধের লক্ষ্যে যে কোনো উদ্যোগের প্রতি ইসলামী প্রজাতন্ত্রের সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেছেন, এই জোটের মূল লক্ষ্য হল গাজায় গণহত্যার জন্য ইহুদিবাদী সরকারের দায় মুক্তির অবসান ঘটানো। ইরান এই লক্ষ্যে যে কোনো উদ্যোগকে সমর্থন করেছে। তিনি গাজা যুদ্ধে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের মাধ্যমে ইসরায়েলকে পশ্চিমাদের সমর্থনে নিন্দা করেন। উল্লেখ করেছেন, ইসরায়েল নেতাদের অবশ্যই শাসক গোষ্ঠীর অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। শুক্রবার দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, লিবিয়া, কম্বোডিয়া, বলিভিয়া, চিলি, সেনেগাল, হন্ডুরাস এবং বেলিজের প্রতিনিধিরা ইসরায়েলি দখলদারদের অবসান ঘটাতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আইনি, কূটনীতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার সমন্বয়ের জন্য হেগ গ্রুপ গঠনের ঘোষণা দেন। এর লক্ষ্যগুলির মধ্যে প্রধান হল ইসরায়েলে অস্ত্র সরবরাহ রোধ করা, যা ফিলিস্তিনের বিরুদ্ধে অপরাধ সংগঠনে ব্যবহার করা হতে পারে। গোপন চিঠি ফাঁস ফেঁসে যাচ্ছে নেতানিয়াহুর স্ত্রী। গোপন চিঠি ফাঁস হয়ে যাওয়ায় ফেঁসে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। এই ফার্স্ট লেডির বিরুদ্ধে এবার রীতিমতো কোমর বেঁধে নেমেছে ইসরায়েলি পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ তদন্ত চলছে। রোববার টাইম অব ইসরায়েলের প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার একটি চিঠি ফাঁস হয়ে যাওয়ার পর এই তদন্তে নামেছে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানি এবং ভীতি দেখানোর অপচেষ্টার অভিযোগ করা হয়েছে। চিঠিটি বার্তা সংস্থা এপির হাতে এসেছে। টাইম অব ইসরায়েল জানিয়েছে, স্বামীর বিরুদ্ধে চলমান নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি দেখানো ও আদালতে না আসার হুমকি দিয়েছেন এই ফার্স্ট লেডি। সেই সাথে অ্যাটর্নি জেনারেল তার সহকারী এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তাকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন সারা নেতানিয়াহু। নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে এই তদন্ত ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার বিচার প্রতিক্রিয়া এবং তার পরিবারের ভূমিকা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠতে পারে। ঘুষ নেওয়া ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে চলছে একাধিক মামলা। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম। অভিযোগ উঠেছে, বিচারিক কার্যক্রম সম্বলিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহু এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। পুতিনের সঙ্গে হাত মিলিয়ে জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তার একদিন লাগবে। এরই মধ্যে শোনা যাচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তোড়জোড় শুরু করেছে মার্কিন কর্মকর্তারা। আর এমন খবরে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনকে ছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে আলোচনা বিপজ্জনক হতে পারে। রাশিয়ার সঙ্গে এখন ইউক্রেনের যুদ্ধ চলমান, কিন্তু এই যুদ্ধের মধ্যে ইউক্রেনের নির্বাচন চাইছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বিশেষ দূত থিং হেগেন বলেছেন, দ্রুত ইউক্রেনের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হয়ে যাওয়া উচিত। বছরের শেষ নাগাদ এই নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের বিশেষ দূতের কথায়, রাশিয়ার সঙ্গে কোনো যুদ্ধবিরতি না হলেও ভোটাভুটি হওয়াটা বাঞ্ছনীয়। যুদ্ধের মধ্যেও অধিকাংশ গণতান্ত্রিক দেশে নির্বাচন হওয়ার নজির রয়েছে বলেও জানান তিনি। মার্কিন শীর্ষ কর্মকর্তার এমন মন্তব্যের পর অনেকেই বলছেন, জেলেনস্কিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আর এমন কিছু ঘটলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরালো হবে বলে মনে করছেন তারা।
এর আগে জেলেনস্কি অভিযোগ করেছিলেন ইউক্রেনকে পাশ কাটিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র আলোচনায় বসলে তা খুবই বিপজ্জনক হতে পারে। দুদেশের মধ্যে সম্পর্ক থাকলেও ইউক্রেন নিয়ে আলোচনায় কে বাদ থাকলে তা সবার জন্য বিপজ্জনক। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে ইউক্রেনকে নির্বাচনে আনতে চাইছেন কেলগ ও হোয়াইট হাউসে অন্যান্য কর্মকর্তারা। সম্প্রতি মাসগুলোতে পূর্ব ইউরোপের কয়েকটি দেশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ রয়েছে এসব দেশে বছরের পর বছর হস্তক্ষেপ করে যাচ্ছে রাশিয়া। তবে নির্বাচন নিয়ে ইউক্রেনের ভিতর থেকে কী ধরনের প্রতিক্রিয়া দেখানো হবে তা এখনো স্পষ্ট নয়। স্বাভাবিকভাবে গেল বছরে জেলেনস্কির প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু 2022 সালে মার্শাল ল জারি করার এখনো নির্বাচন করা হয়নি ইউক্রেনে। এর আগে 2023-24 সালে বাইডেন প্রশাসন নির্বাচনের জন্য জেলেনস্কিকে চাপ দিয়েছিল, তখনও কৌশলে তা এড়িয়ে গিয়েছিলেন জেলেনস্কি। খুব শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আমেরিকায় আমদানি করা পণ্যের খুব শীঘ্রই শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা সত্যিকার অর্থে আমেরিকার সুবিধা নিয়েছে। তারা আমার কাছ থেকে গাড়ি নেয় না, কৃষি পণ্য নেয় না, তারা প্রায় সবকিছুই নেয় না। আর আমরা লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণে খাদ্য ও কৃষি পণ্য পর্যন্ত সবকিছু দেশের থেকেই নিয়ে থাকি। ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বিবিসিকে বলেছেন, সময়সীমা নির্ধারণ হয়েছে এমনটা বলবো না, তবে খুব শীঘ্রই তা হতে চলেছে। ট্রাম্প আরও বলেছেন, বিশ্বের প্রায় সব দেশ কার্যত আমেরিকাকে ঠেকিয়েছে। আমাদের প্রায় প্রতিটি দেশের সঙ্গে ঘাটতি রয়েছে। আমরা এটির পরিবর্তন ঘটাতে যাচ্ছি। আমাদের সঙ্গে যা হয়েছে তা অন্যায্য। ব্রিটেনের বিরুদ্ধে শুল্ক আরোপ সম্পর্কে ট্রাম্প বলেছেন, ব্রিটেন লাইনের বাইরে, তবে আমি নিশ্চিত যে এটি সমাধান করা যেতে পারে। তিনি জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি বাণিজ্য নীতি নিয়ে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারবেন। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 27 দেশের এই জোট জানিয়েছে, অন্যায্যভাবে ইচ্ছাকৃতভাবে ইউরোপীয় ইউনিয়ন পণ্যের উপর শুল্ক আরোপ করলে ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাবে। রোববার কানাডা, চীন, মেক্সিকোতে ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে কথা বলার সময় জোটের একজন মুখপাত্র এই কথা বলেন। সম্প্রতি মেক্সিকো ও কানাডার উপর 25% এবং চীনের উপর 10% শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ব্যবস্থা হিসেবে একই হারে মার্কিন পণ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মেক্সিকো ও চীন। গাজা গণহত্যা, নিহতের সংখ্যা 62,000-এ পৌঁছেছে, নিখোঁজদের মৃত ঘোষণা। ইহুদিবাদী ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় শহীদদের সংখ্যা 61,709 জনে উন্নত হয়েছে। গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, নিখোঁজ থাকা 14,000-এর বেশি মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মিডিয়া অফিসের প্রধান সালমান ফারুক গতকাল এই পরিসংখ্যান প্রকাশ করে বলেছেন, যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে 76% মৃতদেহ উদ্ধার করা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। অসংখ্য 47,486 জন। তবে এখনো পর্যন্ত 14,222 জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বা এমন এলাকায় রয়েছে সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। এদেরকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। গাজা সিটির আল শিফা হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে সালমান ফারুক জানান, নিহতদের মধ্যে 17,881 জন শিশু রয়েছে। এদের মধ্যে নবজাতক ছিল 224 জন। গাজা মিডিয়া অফিসের প্রধান আরও জানান, ইসরায়েলি বাহিনী 6,000-এর বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের মধ্যে কয়েক ডজনকে আটক অবস্থায় নির্যাতন করে হত্যা করেছে। সালমান ফারুক জানান, যুদ্ধকালে 20 লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই 25% বেশি স্থানান্তর হতে বাধ্য হয়েছেন। এছাড়া আহত হয়েছে 1,11,568 জন। মিডিয়া অফিসের প্রধান আরও জানান, ইসরায়েলি আগ্রাসনকালে গাজার স্বাস্থ্যকর্মী, মানবতাবিরোধী কর্মী ও সাংবাদিকদের উপর ব্যাপক হামলা হয়েছে। এতে 1,155 জন স্বাস্থ্যকর্মী, 205 জন সাংবাদিক এবং 194 জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদক তারেক আব্দুল আজম আল স্ট্রিট থেকে জানিয়েছেন, মানবিক ও চিকিৎসা সহায়তা দলগুলো এখন উদ্ধার কার্যক্রম থেকে মৃতদেহ উদ্ধারের কাজে বেশি মনোনিবেশ করছে। শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে।